আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, 1,00,000-এরও বেশি বাড়িঘর। জানিয়ে দেব গাজা সিটির নতুন এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঘুরছে ইসরায়েলিরা। অন্যদিকে রয়েছে শর্ত সাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব ভারতের রুশ তেল কেনা সাশ্রয় মুছে দিল ট্রাম্পের শুল্ক নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, 1,00,000-এরও বেশি ঘরবাড়ি। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 1,00,000-এরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, পলতাভা ও সুমি এবং চেরনিহিভ অঞ্চলে এই হামলার প্রভাব পড়েছে। বুধবার 27 আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। গত বছরে ইউক্রেন অভিযোগ করেছিল তাদের রাশিয়া বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনও পাল্টা আক্রমণে রুশ তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। বুধবারের পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এক রাতে প্রায় 100টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি স্থাপনা। তবে খার্কিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনের একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, রাশিয়াকে থামাতে এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের চাপ প্রয়োজন। আমরা সেই চাপ সৃষ্টিতে অংশীদারদের সঙ্গে কাজ করছি। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর 3.5 বছর পরও ময়দানে লড়াই থামার কোনো লক্ষণ নেই। মঙ্গলবার ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা স্বীকার করেন, রুশ সেনারা প্রথমবারের মতো দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছেন। তবে এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মস্কো এখনও দিনিপ্রো পেত্রোভস্ককে নিজেদের বলে দাবি করেনি, যদিও দোনেস্ক সহ পূর্বাঞ্চলের 4টি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করেছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তাদের বাহিনী দোনেস্কের একটি গ্রাম দখল করছে। প্রচুর হতাহতের মুখে পড়লেও এই অঞ্চলে রাশিয়া সাম্প্রতিক সময় কিছু অগ্রগতি অর্জন করেছেন। এদিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের মাঝামাঝিতে তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং পরে ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই পুতিন জেলেনস্কি বৈঠকের জন্য চাপ দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই উদ্যোগ সমর্থন করলেও তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে এমন নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন, যাতে শান্তি চুক্তির পর ভবিষ্যতে রাশিয়া আর নতুন করে হামলা চালাতে না পারে। এদিকে গাজা সিটির নতুন এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা। গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার 26 আগস্ট গভীর রাতে উত্তর প্রান্তের ইবাদ আল রহমান এলাকায় ট্যাঙ্ক নিয়ে ঢোকে তারা গুলি ছোড়ে। এতে অনেকেই আহত হয় এবং অনেক পরিবারকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তারা বলেছেন, শহর দখলের প্রস্তুতি চলছে, তাই সবাইকে সরে যেতেই হবে। 60 বছর বয়সী স্থানীয় বাসিন্দা সাদ আবেদ বলেন, হঠাৎ খবর এলো এবাদ আল রহমানের ট্যাঙ্কে ঢুকেছে। বিস্ফোরণের শব্দ বাড়াতে থাকে। মানুষ পালিয়ে আমাদের এলাকায় চলে আসে। যুদ্ধবিরতি না হলে ট্যাঙ্ক আমাদের বাড়ির সামনে চলে আসবে। ইসরায়েলের দাবি, গাজা সিটি হল ফিলিস্তিন গোষ্ঠী হামাসের শেষ ঘাঁটি, তাই নতুন অভিযান শুরু হচ্ছে। অন্যদিকে প্রায় 22 লাখ মানুষের অর্ধেক এখনও এই শহরে বসবাস করছেন। ইসরায়েল জানিয়েছে তাদের সবাইকে সরিয়ে নিতে হবে। তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন তারা সরে যাবেন না। তাদের মতে দক্ষিণে পালানো মানেই মৃত্যুদণ্ড। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরেই এক বিবৃতিতে বলেছেন, গাজা সিটি খালি করা অনিবার্য। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরে পর্যাপ্ত ফাঁকা রয়েছেন, কিন্তু জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন বাস্তুচ্যুতদের প্রায় 15 লাখ নতুন তাঁবু প্রয়োজন হবে।
এদিকে হোয়াইট হাউসে বুধবার গাজা পরিস্থিতি নিয়ে বৈঠকের আহ্বান করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ ওয়েটফে জানিয়েছেন, এই বছরের মধ্যে যুদ্ধের অবসান ঘটবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা। আলাদাভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাওয়ারের সঙ্গে। অন্যদিকে ইসরায়েলের ট্যাঙ্ক পড়ে জাবালিয়া থেকে সরে গেলেও পূর্ব গাজার শেজাইয়া, জৈতুন এবং সাবারা এলাকায় বোমাবর্ষণ অব্যাহত থাকে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ৪ বছরের শিশু ও একজন। ইসরায়েলি সেনারা দাবি করছেন তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে এবং হামাস যোদ্ধাদের নির্মূল করছে। ২২ আগস্ট পশ্চিম গাজার নিরাপত্তা গোয়েন্দা প্রধান মাহমুদ আল আসওয়াদকে হত্যার কথাও জানিয়েছেন তারা, যদিও হামাস এই দাবি নিশ্চিত করেনি। অন্যদিকে ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতি বিক্ষোভ তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল এখনও সাড়া দেয়নি, যদিও গত সপ্তাহে হামাস সম্মতি জানিয়েছিল। এদিকে শর্ত সাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয় তবে ইরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং আলোচনার মাধ্যমে এটি সফল করা সম্ভব হবে না। আরাঘচি জেদ্দায় ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন OIC একটি বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়ে আরশাক আল আসওয়াদকে বলেন, ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অভূতপূর্ব সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে এবং সৌদি আরবকে ইরানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও ইসলামিক শক্তি হিসেবে বর্ণনা করেন। আরাঘচি স্পষ্ট করে বলেন, তেহরান লেবাননের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, তবে অন্যান্য রাষ্ট্রের মতো মত প্রকাশ করে। হিজবুল্লাহ অস্ত্র ইস্যুটি সম্পূর্ণরূপে ওই গোষ্ঠী এবং লেবানন সরকারের দায়িত্বে। তিনি বলেন, হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা সম্পূর্ণরূপে ইসরায়েলের। আরাঘচি বলেন, ইরান ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত না করে যে আলোচনার সময় কোনো সামরিক হামলা হবে না, তবে তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না। তেহরান ইতিমধ্যে ২০১৫ সালে পারমাণবিক চুক্তির ৩টি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থভিত্তিক ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত, তবে তারা যদি মনে করেন আলোচনার মাধ্যমে সামরিক হামলার ব্যর্থতাকে পুরোপুরি করা সম্ভব, তাহলে কোনো আলোচনাই হবে না। আরাঘচি আরও বলেন, ইরান কখনো আলোচনা থেকে সরে যায়নি। আমরা আলোচনার কেন্দ্রে ছিলাম। যখন ইসরায়েল হামলা চালায় তখন যুক্তরাষ্ট্র এতে যুক্ত হয়। ভবিষ্যতে কোনো আলোচনা অতীতের মতো হবে না। এদিকে ভারতের রুশ তেল কেনা সাশ্রয় মুছে দিল ট্রাম্পের শুল্ক। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করেছিল ভারত, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ায় সেই সাশ্রয় দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এর কোনো সহজ সমাধানও নেই নয়াদিল্লির কাছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। গ্লোবাল ট্রেন্ড রিসার্চ ইনিশিয়েটিভ হিসাবে ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের শুরুর পর থেকে রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে অন্তত ১৭ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে ভারত। কিন্তু ট্রাম্প প্রশাসনের আরোপিত সর্বোচ্চ ৫০% শুল্কে চলতি অর্থবছরেই ভারতের রফতানি কমতে পারে ৪০% বা প্রায় ৩৭ বিলিয়ন ডলার। GRI এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, শুল্ক আংশিক শিথিল হলেও প্রভাব দীর্ঘমেয়াদী হবে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো সুযোগ নেবে। চীন, ভিয়েতনাম, মেক্সিকো এবং পাকিস্তান পর্যাপ্ত ভারতেরকে অনেক বাজার থেকে সরিয়ে দিতে পারে। এতে রাজনৈতিকভাবেও চাপে পড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল, হীরা, গহনা শিল্পে হাজারো চাকরি খুঁজতে ঝুঁকিতে পড়বে। বিশ্লেষক হ্যামিকন জ্যাকব বলেন, ভারত এখনও প্রতিরক্ষা সরঞ্জাম, সস্তা তেল ও ভূরাজনৈতিক ভারসাম্য এবং নানা সংবেদনশীল বিষয়ে রাশিয়ার সমর্থন চাইবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করার সুযোগ নেই।
ভারতের জন্য উভয়ের সঙ্গে সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান নিয়ে ভার্চুয়াল বৈঠক চলছে।